দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং কী করণীয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। ডাক্তার বেগম ফেরদৌসী 1969 সালে জানুয়ারি মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও ডিজিএও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হসপিটালে অবস ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। মেনোপজ শব্দটা আমরা কম বেশি সবাই শুনে থাকি। এই মেনোপজ বলতে আসলে কি বোঝায়? মেনোপজ জীবনের একটা অধ্যায়ের শুরু। যেমন মানুষের জীবনে শৈশব, কৈশোর, তারুণ্য একটার পর একটা পর্যায়ে আসে, অধ্যায় আসে, মেনোপজও তেমন একটা অধ্যায়। যখন মেয়েদের মাসিক ঋতুস্রাবটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং 1 বছর টানা এটা বন্ধ থাকে, তখন আমরা এটাকে মেনোপজ বলি। মেনোপজ মানে তার রিপ্রোডাক্টিভ এজের শেষ, এরপরে আর তার সন্তান জন্মদানের সক্ষমতা থাকবে না। সাধারণত কত বছর বয়স থেকে মেনোপজ হবার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে? এটা সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মধ্যে জিনিসটা হয়। মিন এজ হচ্ছে মিড এজ, যেটা অ্যারাউন্ড 50 থেকে 52, এই সময়টার ভিতরেই সবচেয়ে বেশি মানুষের মেনোপজ হয়। তো এই মেনোপজ হওয়ার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে মেয়েরা যখন জন্মগ্রহণ হয় তখনই তার সে অসংখ্য মিলিয়নস ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে এবং এই ডিম্বাণুটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে। একটা পর্যায়ে এসে মেনার্কি হয়, অর্থাৎ মাসিক ঋতুস্রাব শুরু হয় যখন ডিম্বাণুগুলো পরিপক্ক হতে শুরু করে। এরপরে প্রতি মাসে 1-2টা ডিম্বাণু পরিপক্ক হয়। সেটা যদি ফার্টিলাইজড হয় তো তখন প্রেগনেন্সি হয়, যদি ফার্টিলাইজেশন না হয় তার মাসিক ঋতুস্রাব হয়ে যায়। এইভাবে দীর্ঘ বছর ধরে হতে হতে দেখা যায় যে এই ডিম্বাণুর পরিমাণটা কমতে থাকে এবং ওভারির কার্যক্ষমতাটা কমতে থাকে। কমতে কমতে অ্যারাউন্ড 50 ইয়ার্স এজে এসে দেখা যায় যে ডিম্বাশয়গুলোতে ডিম্বাণুর পরিমাণ একেবারেই কমে যায় এবং যে ডিম্বাণুগুলো থাকে সেগুলো সেন্সিটিভিটি হারায়, রেজিস্ট্যান্ট হয়ে যায়। এর ফলে দেখা যায় যে তার ডিম্বাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হচ্ছে না, যার ফলে তার ডিম্বস্ফুরণ হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না। ওভুলেশন না হলে তার মেনস্ট্রুয়েশনটাও বন্ধ হয়ে যায়। আরেকটা হচ্ছে আমাদের শরীরে, মেয়েদের শরীরে যে স্ট্রোজেন নামক একটা বিশেষ ধরনের হরমোন থাকে, যেটা শুধুমাত্র মেয়েদের শরীরেই থাকে। তো এই স্ট্রোজেন হরমোনটা ওভুলেশনের সাথে রিলেটেড। যখনই ওভুলেশনটা বন্ধ হয়ে যায়, স্ট্রোজেন হরমোনের প্রবাহটাও বন্ধ হয়ে যায়। এই সব কিছু মিলিয়ে মাসিক ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায় এবং ওই মেয়েটা আরেকটা জীবনের নতুন একটা অধ্যায়ে, নতুন একটা ধাপে প্রবেশ করে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই মেনোপজ হওয়াটাকে অনেক মহিলা বা নারীরা কিন্তু আসলে মেনে নিতে পারে না। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? ওই যে বললাম, জীবনের একটা স্বাভাবিক পর্যায়ে এটা। অ্যাকচুয়ালি মেনোপজটা যখন হয়, একজন মহিলা যিনি কর্মজীবী, তিনি দেখা যায় যে তার কর্মজীবনের সবচেয়ে শীর্ষে অবস্থান করেন। হ্যাঁ, তার সব দিক থেকে সাকসেসনেসের সে টপে থাকেন, ক্যারিয়ারের শীর্ষে থাকেন। আবার যিনি গৃহিণী, তিনিও তার সন্তান বড় হয়ে যায়, সাংসারিক জীবন থেকে অনেকটাই তার পরিত্রাণ মেলে, জীবনটা অনেকটা পরিপূর্ণ। তখন এরকম একটা সময়ে যখন হঠাৎ করে মেনোপজটা হয়, তখন ভাবতে শুরু করে যে আমি বুঝি বৃদ্ধ হয়ে গেলাম, আমার সব কিছু শেষ হয়ে গেল, এমন একটা ধারণা হয়ে যায় মহিলাদের মধ্যে। আমি বলবো যে না, অ্যাকচুয়ালি মেনোপজ যে বয়সটাতে হয় এটা যৌবনের শেষও না, আমি বলবো এটা মধ্য যৌবন। সে তার ক্যারিয়ারের এবং লাইফের পিক একটা মোমেন্টে সে আছে। সো এটাকে যে স্বাভাবিকভাবেই নিতে হবে এবং কিছু সামান্য কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই খুব সহজে এটাকে মেনে নেওয়া যায়। মহিলারা সাধারণত মেনোপজটাকে এই জন্যই অনেক সময় মেনে নিতে পারে না যে তাদের হাজবেন্ডের কাছে তারা অনেক সময় কিছুটা হীনমন্যতায় ভুগে থাকে। এই বিষয়ে আসলে আপনার পরামর্শ বা মেসেজ কি? এই সময় কিছু হরমোনাল পরিবর্তন হয়।
পরিবর্তন হওয়ার জন্য মেয়েদের কিছু মুড সুইং, ডিপ্রেশন এই ধরনের কিছু বিষয় আসে, যেটা খুব স্বাভাবিক। আচ্ছা, অল্প কয়েক বছর এটা থাকে। তো এক্ষেত্রে মেয়েটা নিজেই কিন্তু খুব বেশি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, তার পরিবারকে সহানুভূতির সাথে এগিয়ে আসতে হবে। বিশেষ করে হাজব্যান্ডকে বুঝতে হবে যে সে একটা পরিবর্তনশীল অধ্যায়ে আছে, সুতরাং পরিবারের সবাইকে, বিশেষ করে হাজব্যান্ডকে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। আর লাইফস্টাইল মডিফিকেশন বলা হয়, যে কি করবে সে, তার দৈনন্দিন যে রুটিনটা যা ছিল সেটাই একটু সামান্য কিছু পরিবর্তন করা। জীবনটা এতদিন যে ধারায় চলেছিল, তার এখন যে ইস্ট্রোজেন নামের যে প্রোটেক্টিভ একটা হরমোন আছে, সেই হরমোনটার প্রবাহ কমে গেল। সো তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যে হরমোনটা আমাদেরকে কার্ডিও প্রোটেক্টিভ হিসেবে বলা হয়, এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় না মেয়েদের, রিপ্রোডাক্টিভ এজে কম হয়, এটা এই ইস্ট্রোজেনের কারণে। সো এই হরমোনটা কমে যাওয়ার কারণে তার কার্ডিয়াক ডিজিজগুলো হওয়ার, হৃদরোগ হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সাথে ডায়াবেটিস, স্থূলতা, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। এগুলোর জন্য তাকে হরমোন নেওয়া যেতে পারে। আর লাইফস্টাইল মডিফিকেশন যেটা বললাম, যে তার খাবার দাবার একটা ব্যাপার আছে, খাবার দাবারটা সে কী খাবে কি খাবে না সেগুলো একটু মেনে চলবে। প্রতিদিন সামান্য কিছু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, হাঁটতে পারে, ভালো হয় খোলা জায়গায় হাঁটলে বা পার্কে হাঁটলে। সেটা যদি সম্ভব না হয় ঘরেই হাঁটতে পারেন, হ্যাঁ এটা করতে পারেন। তারপরেও যদি যেসব সমস্যাগুলো কিছু হয়, যেমন হট ফ্ল্যাশ, অতিরিক্ত মাত্রায় হঠাৎ করে খুব গরম লাগে, কমন একটা সমস্যা, যে হঠাৎ করে প্রচণ্ড গরম লাগে, খুব শরীরটা ঘেমে যায় এবং তার খুব উইক লাগতে থাকে, খুব অল্প কিছু সময় এই সমস্যাটা থাকে, তারপরে দেখা যায় যে আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা কারো কারো ক্ষেত্রে দিনে বেশ কয়েকবার হতে পারে, কারো ক্ষেত্রে কয়েকবার মাত্র হয়, কারো ক্ষেত্রে অনেক তীব্রভাবে আসতে পারে জিনিসটা, আবার কারো ক্ষেত্রে সামান্যই সমস্যা হয়। তো যেটাই হোক, এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য যদি অতিরিক্ত রকম সমস্যা হতে থাকে, তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মেনোপজ এই পিরিয়ডটাকে একটু ডিলে করার জন্য কোনো ধরনের মেডিকেশনস আছে কিনা বা কোনো প্রসেস আছে কিনা? আসলে পিরিয়ড ডিলে করা যায়, সেটা হরমোন দিয়ে যায়, কিন্তু সেটা ঠিক না। ন্যাচারাল কোনো কিছুর বিরুদ্ধে যাওয়াটা উচিত না। এটা যা ন্যাচারালি হবে সেটা তো হবেই। তার ওভামটা শেষ হয়ে গেছে, তার ইস্ট্রোজেন হরমোনটা কমে গেছে, এটাকে প্রাকৃতিক উপায়ে মেনে নেওয়া উচিত। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি যে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক কিছু পাউডার রয়েছে বা ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্ট রয়েছে, যেগুলো খেলে আসলে মেনোপজটাকে অনেকটাই ডিলে করা যায়। এটি আসলে কোনো মিথ বা কুসংস্কার কি? এটা কতটুকু কার্যকর আমি ঠিক বলতে পারবো না, তবে এটা সম্ভবত মিথ। কারণ কিছু হরমোন ট্রিটমেন্ট দিয়ে এটাকে ডিলে করা যায়, কিছুদিন পর্যন্ত মানে মেনস্ট্রুয়েশনটাকে কন্টিনিউ করানো যায় হরমোন দিয়ে, কিন্তু সেটা ঠিক না। যেটা ন্যাচারালি হবে সেটা তো ন্যাচারালি স্টপ হয়েই গেছে। আর যদি খুব বেশি প্রবলেম হয়, যেমন হট ফ্ল্যাশ অনেক বেশি হচ্ছে, তার মুড সুইং, ডিপ্রেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো তখন আমরা ওই যে হরমোন দিতে পারি। তবে কিছু ফুডের ভিতরে কিছু খাবার, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, চিয়া সিড, এগুলা এই ধরনের খাবারগুলা তার মানে হেলথের জন্য উপকারী। আচ্ছা, অর্থাৎ এক কথায় আমরা যদি হেলদি লাইফস্টাইলটাকে মেইনটেইন করতে পারি, তাহলে হেলদি লাইফস্টাইলের ভিতর আপনার খাবার দাবারটা আসবে, যেখানে আমি বলবো যে চিনি এবং লবণ একেবারেই বাদ দিতে পারলে খুবই ভালো। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, রেড মিট যেমন গরু, খাসি, মহিষের মাংস, এগুলা বাদ দিতে পারলে ভালো। ফাস্ট ফুড যত দূর সম্ভব অ্যাভয়েড করতে হবে। সেই সাথে কোল্ড ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস, যে কোনো ধরনের ড্রিঙ্কসই না খাওয়াই ভালো। আচ্ছা, আর একটা পানি, দিনে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে সবাইকেই। কারণ এই সময় ইউরিনারি সিমটমগুলোও বেশি দেখা দেয়, বারবার তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। আচ্ছা, তার যে কারণে পানি বেশি খেতে হবে। আর সাথে ফুড সাপ্লিমেন্ট যেগুলো বললাম, এগুলো নেওয়া যেতে পারে। ক্যালসিয়াম খেতে হবে, কারণ ইস্ট্রোজেন না থাকার কারণে ক্যালসিয়াম পরিমাণ কমে যায়। আস্তে আস্তে ক্যালসিয়াম কমে গেলে আপনার হাড়ের ভিতরের ক্যালসিয়ামটা পরিমাণ কমে যায় এবং অস্টিওপোরোসিস নামে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়। সেই অস্টিওপোরোসিস যাতে না হয়, তার জন্য শুরু থেকে, মেনোপজের শুরু থেকেই বা মেনোপজের কিছুদিন আগে থেকেই যদি ক্যালসিয়াম নেওয়া শুরু করা হয়, তো সেটা অস্টিওপোরোসিস প্রিভেনশনে অনেকটা হেল্পফুল হতে পারে। আচ্ছা, আর এরপরে আরেকটা যেটা বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। 6 থেকে 8 ঘন্টা তাকে ঘুমাতে হবে। এই সময় মানুষরা কিন্তু স্লিপিং ডিস্টারবেন্সেও ভুগে থাকে, ইনসমনিয়াতেও
ভুগে থাকেন। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, তাকে হয়তো কিছুদিনের জন্য একটা ট্রাঙ্কুইলাইজার দেওয়া যেতে পারে। আর তার মেন্টাল হেলথের কথা বললাম, যে মুড সুইং হয়, এই রেগে যাচ্ছে, খুব ইরিটেবিলিটি, হ্যাঁ খুব রেগে যাচ্ছে, আবার এই ভালো মুড, হ্যাঁ অকারণেই রাগ করছে, সবার সাথে চিল্লাচিল্লি করছে, বাড়ির সবাই বিরক্ত হয়। কিন্তু বাড়ির সবাইকে বুঝতে হবে যে এটা তার একটা ট্রানজিশনাল পিরিয়ড, তার হরমোনের ইমব্যালেন্সের কারণে এই সমস্যাটা। অর্থাৎ পরিবারের এক্ষেত্রে সাপোর্ট দেওয়া, পরিবারের সাপোর্ট ভীষণ রকম জরুরি। আর সেই সাথে এই মেয়েটার ক্ষেত্রে আমার যেটা বলা, যে তাকে নিজেকে কাজের মধ্যে সম্পৃক্ত করতে হবে। যিনি কর্মজীবী আছেন তিনি তো কাজ করছেনই, সেই কাজটাকে রুটিনের মধ্যে আনতে হবে, ওভারওয়ার্ক করা যাবে না। যিনি গৃহিণী ছিলেন তিনিও যেহেতু এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এই বয়সটাতে এসে একটু সময় অবসর আছে, তিনি সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত হতে পারেন। যে কাজগুলো করতে তার ভালো লাগে, গান শোনা, বই পড়া বা ভালো মুভি দেখা, এবং সেই সাথে এই শারীরিক পরিবর্তনটাকে মেনে নেওয়া, শারীরিক পরিবর্তনটাকে মেনে নিয়ে এটার সাথেই অ্যাডজাস্ট করে জীবনটাকে সেট করে নেওয়া। ম্যাম, আপনার কাছে এখন জানতে চাই যে একজন নারী বা মহিলা যখন মেনোপজের এই সমস্যাটা নিয়ে আপনাদের কাছে আসেন, যে তিনি কোনোভাবেই আসলে বিষয়টাকে মেনে নিতে পারছেন না বা কিছু শারীরিকগত সমস্যা তিনি ফেস করছেন, এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে বা ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? তখন তাকে কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়, সাথে ট্রাঙ্কুইলাইজার কিছু দেওয়া হয় যে স্লিপ ডিস্টারবেন্সটা যাতে না হয়, মুড এলিভেটর কিছু দেওয়া যেতে পারে, সাথে ওই যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো তাকে দেওয়া যেতে পারে, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, বি কমপ্লেক্স, এগুলো দেওয়া যেতে পারে। আর সেই সাথে তার একটা টোটাল চেকআপও এই সময়টা হতে হবে, যে তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা। আপনি হরমোন থেরাপির কথা বলছিলেন মেনোপজ ট্রিটমেন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে হরমোন থেরাপিটা আসলে কতদিন নিতে হয় বা আসলে এটার প্রসিডিউরটা কীরকম? প্রসিডিউরটা এখন বিভিন্ন নামে বিভিন্নভাবে পাওয়া যায়, বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায়, স্ট্রোজেন প্রিপারেশন পাওয়া যায়, ভ্যাজানাল। এই সময়টা খুব ইউজুয়াল যেটা হয়, যে মেয়েরা যে ভয়টা বেশি পায়, যে ভ্যাজানাল ড্রাইনেস হয়, যে স্বামীর সাথে সহবাসে তার একটু কষ্ট হয়, অনীহা হয়। তো এক্ষেত্রে স্ট্রোজেন ক্রিম ফর্মে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারে। সাধারণত কয়েক মাস ব্যবহার করলেই এই সমস্যাটার সমাধান হয়ে যায়। আর কিছু হরমোন আছে, প্রোজেস্টেরন হরমোন, টিবোলোন হরমোন, এই হরমোনগুলো ডেইলি রাতে একটা করে খাবে। সাধারণত দেখা যায় কয়েক মাস থেকে কখনো কখনো কারোর একটু বেশি দিনও সময় লাগে এগুলো কন্টিনিউ করতে। অনেকে স্ট্রোজেন থেরাপি দীর্ঘদিন ধরেও নিতে পারেন। স্ট্রোজেন প্যাচ পাওয়া যায়, যেটা চামড়ার উপরে লাগিয়ে দিলেই চামড়ার মাধ্যমেই ওটা আস্তে আস্তে হরমোনটা রিলিজ করবে। প্রতিদিন হরমোন নেওয়ারও সমস্যা নেই, এটাও পাওয়া যায়। আমাদের দেশে অবশ্য এখনো অ্যাভেলেবল না, বিদেশে পাওয়া যায়, তবে ট্রিটমেন্টটা আছে। তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট প্রোটোকল আছে, এগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা আরও বিস্তারিত জানবো এই মেনোপজ সম্পর্কে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। মেনোপজ অথবা ঋতুবন্ধ। একটা মেয়ে যখন সারা জীবন তার ছেলে মেয়ে বাচ্চা হলো, সে সংসার করলো, তারপর দেখা গেল যে তার হঠাৎ করে তার যে মাসিকটা নিয়মিত হতো, সে মাসিকটা আস্তে আস্তে কমে গিয়ে এবং অনেক দিন পরে পরে হলো, তো হয় একেবারে বন্ধ হয়ে গেল। তো এই সময়কালটাকেই আমরা বলি ঋতুবন্ধ বা মেনোপজ। মেনোপজটাকে খুব একটা হেলাফেলা না করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে এর জন্য কিন্তু পারিবারিক সহায়তারও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আসলে হরমোনের অভাবে হয়। মেয়েদের যে হরমোনটা আছে, সেই হরমোনের যখন আস্তে আস্তে অভাব হয় এবং একেবারেই যখন থাকে না, তখন কিন্তু তার এই পরিবর্তনটা ঘটে। এটা সে বুঝতে পারে না, কিন্তু তার আশপাশে যারা আছে তারা বোঝে। তবে এটা কিন্তু খুব সাময়িক, এটা যে একদম অনেক দিন ধরে স্থায়ী থাকে তা না। তো কাজেই এই সময়টাতে যদি স্বামী এবং ছেলেমেয়েরা তাকে একটুভাবে তার সহানুভূতি নিয়ে তাকে দেখে বা সহানুভূতি নিয়ে তার সাথে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে যায়। এই সময়টা খুব ভারী খাবার বা মানে গুরুপাক খাবার না খাওয়াই ভালো। আমরা বলি যে শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবে, ব্যায়াম করতে হবে। যে এই সময় নানান ধরনের অসুখ হয়, তার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আবার অনেকের হার্টের কোনো সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে এগুলো যাতে না হয়, প্রথম থেকেই যদি কেউ খুব সচেতন থাকে, সে নিয়ম মতো খাওয়া এবং ঘুম, অবশ্যই বিশ্রামও নিতে হবে, যেটা আমরা বলছি তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, তাহলে হবে কি তার মানসিক অবস্থাটাও ভালো থাকবে। তো কাজে এগুলোর করার সাথে সাথেও যদি দেখা যায় না এটাতেও তার সমস্যাগুলো শেষ হচ্ছে না, তখন আমরা তাকে কিছু ওষুধ দিই, কিছু হরমোন দিতে পারি, তাকে ক্যালসিয়াম দেওয়া হয়। এবং এই সমস্ত ওষুধ দেখা যায় কিছুদিন ব্যবহার করলেই কিন্তু তার অনেক উন্নতি ঘটে এবং এত চমৎকারভাবে এটা তার হয় যে অনেক রোগীরা আছে যে এই ওষুধ পরে আর ছাড়তে চায় না। তা আমরা যেমন মনে করি
যে তার 5 বছর পরে আমরা হরমোনটা বন্ধ করে দিতে চাই, কিন্তু দেখা যায় যে রোগীরা নিজেরাই আমাদের কাছে আসে যে না আমি এটা আরও চালাতে চাই। তো তখন আমরা ডাক্তার হিসেবে আমরা যেটা করি সেটা হলো যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেটাকে আমরা বলি স্ক্রিনিং, যে তার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তার কোনো রকম টিউমার আছে কিনা, তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার হরমোনের লেভেলটা কীরকম আছে, ওষুধ খেয়ে আসলে তার উপকার হচ্ছে কিনা। সেছাড়াও তার ব্রেস্টের পরীক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টাতে ব্রেস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই ব্রেস্টটাকে রেগুলার পরীক্ষা করতে হবে, রোগী নিজেও পরীক্ষা করবেন, বা মহিলা যার কথা বলেছি তিনি নিজেও পরীক্ষা করবেন, এবং কোনো রকম সন্দেহ হলে অবশ্যই তাকে একটা আলট্রাসোনোগ্রাফি অথবা ব্রেস্টের জন্য যে বিশেষ পরীক্ষা আছে সেটা করতে হবে। তাছাড়াও আমরা যেটা একটা প্যাপিস্মিয়ার বলি, প্যাপিস্মিয়ারও তাকে করতে হবে, কারণ প্যাপিস্মিয়ার এই সময়টাতেই তার ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কাজেই তার ঘুমটা যেন ঠিকমতো হয়, তার খাওয়া দাওয়াটা যেন সে ঠিকমতো খায়, নিয়মিতভাবে খায়, তার ওষুধ যেন সে নিয়মিত খায় সেটাও দেখতে হবে, এবং সে আশেপাশে সবাইকে এটা নিয়ে সচেতন করতে পারে। যেমন আজকাল আমাদের মেয়েরা যারা বেশিরভাগই যারা শহরে বাস করেন তারা কিন্তু এই সম্বন্ধে অনেকটা সচেতন। অনেকে তো দেখা যায় যে 60-70 বছর বয়সেও তারা যথেষ্ট কর্মক্ষম থাকেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের নিয়ে। দেখা যাচ্ছে যে সেই আমরা ছোটোবেলায় যে শুনেছিলাম যে 20তেই বুড়ি, এইটা কিন্তু তারা একদম বিশ্বাস করে বসে থাকে, যে বিশেষ করে যখন তার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে সে তার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে সে হয়তো দেখা গেল সারাদিন বসেই থাকছে, শুয়ে থাকছে, আস্তে আস্তে সে কুঁজো হয়ে যাচ্ছে, মানে শরীরের ক্যালসিয়াম কমে যাচ্ছে। তো কাজে এগুলো নিয়ে তার কোনো সচেতনতা নেই। তার সংসারে যে অন্যান্য যারা সদস্য আছেন তারাও মনে করেন এটাই স্বাভাবিক। তো কাজেই আমার মনে হয় যে এই সচেতনতাটা আমরা আরও বেশি বাড়িয়ে দেব। সেটা হলো আমাদের গ্রাম পর্যন্ত যেতে হবে। দেখা যাবে যে সে জীবনের প্রথম দিকে যে যতটুকু কাজ দিয়েছে সমাজকে তার চেয়ে অনেক বেশি দিতে পারছে, কারণ তখন তো তার বাচ্চা নিয়ে সমস্যা নেই, তার সংসার নিয়ে চিন্তাভাবনা নেই। তো কাজেই আমার মনে হয় যে মেনোপজটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব, যে এই সময়টা যাতে একটা মেয়ের জীবনটা সার্থক হয়, সুন্দর হয়, এবং সে যেন তার নিজের জীবনের অর্থটা খুঁজে পায়, সেজন্য আমরা তাকে অবশ্যই সহায়তা করব এবং সহায়তা দেব। মেনোপজ ট্রিটমেন্টের একটা পার্টের কথা আপনি বলছিলেন যে হরমোন থেরাপি দেওয়া হয়ে থাকে। এই হরমোন থেরাপি যদি কেউ নিয়ে থাকে ক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট আছে কিনা? স্ট্রোজেন যদি দীর্ঘদিন ধরে নেওয়া হয়, মেয়েদের জরায়ুর ভিতরের যে একটা পর্দা আছে এন্ডোমেট্রিয়াম যেটা বলে, সেই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একটা আশঙ্কা থাকে। আর কিছুদিন পর পর ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে, পারভাইজেনাল ব্লিডিং হতে পারে, যেটা মাসিক না বা মাসিকের মতো রেগুলারও না, ইররেগুলার ব্লিডিং হতে পারে। এই সমস্যাগুলো দেখা দিতে পারে। ম্যাম, আমরা অনেক বিস্তারিত জানলাম এই মেনোপজ সম্পর্কে, যে এটি কেন হয়ে থাকে বা মেনোপজ হওয়ার পরে আসলে আমাদের কি কি বিষয় মেনে চলা উচিত সেই সম্পর্কে আপনি বিস্তারিত আমাদেরকে বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আর দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মেনোপজ দিয়ে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা দেখে নিই আমাদের আগামী পর্বে কি থাকছে। বাতাসে ধুলাবালি থাকে, পোলেন ডাস্ট, এগুলো হলে যখন চোখে গেলে তখন চোখের এক ধরনের রিয়াকশন হয়, অথবা আমি যখন কোনো কিছু খাবার, সিলেক্টিভ কিছু খাবার আছে অনেকের এটা হয়, যেমন আমাদের দেশে খুব কমন ইলিশ মাছ, গরু মাংস, পুঁই শাক, অনেকে মিষ্টি কুমড়া, এগুলোতে হয় অনেক সময় গরু মাংস, বিফটা। তারপরে হচ্ছে সিজনাল কিছু ভেরিয়েশন আছে, দেখা যায় যে ঠান্ডা গরম একটা ওয়েদার যখন চেঞ্জ হতে থাকে তখন এই চোখের এই কিছু প্রবলেম দেখা যায়, চোখের এই অ্যালার্জিটা এপিয়ার করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।